এশিয়ার বিস্তৃত মানচিত্রে তাকালে এখন যেন এক অদৃশ্য কম্পন অনুভূত হয়। কোনো গোলাগুলির শব্দ নেই, কোনো সেনা সমাবেশের দৃশ্য নেই, তবু নীতি নির্ধারকদের টেবিলে টেবিলে অস্বস্তির ছায়া। দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনৈতিক খেলাটি বহু দশক ধরেই একই নেমে চলেছে, সেখানে হঠাৎ করেই এক নতুন চালের আভাস মিলেছে। সেই চালটি এসেছে এমন এক দেশ থেকে, যাকে এতদিন আঞ্চলিক শক্তির দাবাবোর্ডে অপেক্ষাকৃত নীরব খেলোয়াড় হিসেবেই দেখা হতো। সেই দেশ বাংলাদেশ। আর এই নতুন চালটি কোনো সামরিক মহড়া নয়, কোনো প্রতিরক্ষা চুক্তিও নয়। এটি একটি রেল লাইন, লোহার তৈরি কিছু ট্র্যাক, যা এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বাংলাদেশের ভূগোল বরাবরই তাকে এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। একদিকে এটি এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলের মাঝখানে অবস্থিত, অন্যদিকে স্থলপথে যোগাযোগের ক্ষেত্রে এটি প্রায় বন্দী। উত্তরে পাহাড়, পশ্চিম ও পূর্বে দীর্ঘ সীমান্ত, আর এই তিন দিকেই তাই সম্পূর্ণভাবে ভারতের উপস্থিতি। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, যা বাংলাদেশকে বিশ্ব বাণিজ্যের সঙ্গে যুক্ত করলেও স্থলভিত্তিক যোগাযোগের ক্ষেত্রে সেই সমুদ্র কখনোই পূর্ণ সমাধান দিতে পারেনি। নেপাল ও ভুটানের সঙ্গে সীমিত যোগাযোগ থাকলেও তা কার্যত ভারতের অনুমতির ওপর নির্ভরশীল। পূর্ব দিকে মিয়ানমারের সঙ্গে সীমান্ত থাকলেও সেখানে নেই কার্যকর কোনো বাণিজ্যিক রেলপথ বা স্থল করিডর। ফলে বাস্তবে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই একটি ভূ রাজনীতিক দ্বীপের মধ্যে অবস্থানে ছিল, যেখানে স্থল যোগাযোগের চাবিকাঠি অন্যের হাতে। এই বাস্তবতাকে কেন্দ্র করেই দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের একচ্ছত্র যোগাযোগ প্রভাব গড়ে উঠেছে। আঞ্চলিক স্থল বাণিজ্য, ট্রানজিট, করিডর সবকিছুর মধ্যেই দিল্লির ভূমিকা ছিল নির্ধারক। এই ব্যবস্থার মধ্যে থেকেই বাংলাদেশকে চলতে হয়েছে, কখনো সুবিধা নিয়ে, কখনো অসন্তোষ চেপে রেখে। তিস্তা চুক্তির অমীমাংসা, সীমান্তে হতাহতের ঘটনা, বাণিজ্য ঘাটতি, ট্রানজিট ফি নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন, সব মিলিয়ে সম্পর্কের ভেতরে জমি উঠেছিল চাপাক্ষোভ। ঠিক একই প্রেক্ষাপটে 2025 সালের 27 নভেম্বর ঢাকায় ঘটে যায় একটি ঘটনা, যা নীরবে কিন্তু গভীরভাবে আঞ্চলিক সমীকরণে ঢেউ তোলে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিয়ের সামনে এমন এক প্রস্তাব রাখেন, যা শুধু দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার বিষয় নয়, বরং গোটা অঞ্চলের ভবিষ্যৎ মানচিত্রের ইঙ্গিত বহন করে। তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশ দক্ষিণ চীনের ইউনান প্রদেশের সঙ্গে মিয়ানমারের ভেতর দিয়ে সরাসরি একটি রেল সংযোগ স্থাপন করতে আগ্রহী। একই সঙ্গে তিনি চীনা শিল্প প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে উৎপাদন ইউনিট স্থানান্তরের আহ্বান জানান, যাতে রপ্তানি সহজ হয় এবং আঞ্চলিক যোগাযোগ শক্তিশালী হয়। এই প্রস্তাবের তাৎপর্য সাধারণ কোনো অবকাঠামো প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি চীনের বহুল আলোচিত ওয়ান বেল্ট ওয়ান রোড বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দক্ষিণ করিডোরের সঙ্গে সরাসরি যুক্ত। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে চীনের ইউনান প্রদেশ থেকে শুরু করে মিয়ানমারের কাচিন ও রাখাইন অঞ্চল অতিক্রম করে বাংলাদেশের কক্সবাজারের ঘুমধুম সীমান্ত পর্যন্ত একটি রেলপথ তৈরি হবে। এই রেল লাইন কার্যকর হলে তা হবে এমন এক করিডোর, যা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের স্থলযোগাযোগ আধিপত্যকে কার্যকরভাবে চ্যালেঞ্জ করবে। এই সম্ভাবনার খবর দিল্লিতে পৌঁছাতে সময় লাগেনি। ভারতের কূটনৈতিক মহলে মুহূর্তেই শুরু হয় বিশ্লেষণ ও উদ্বেগ। শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চীন ও বাংলাদেশের মধ্যে সরাসরি রেল সংযোগ ভারতের পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায়, তারা এই অবকাঠামোগত সহযোগিতার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যেগুলো সেভেন সিস্টার্স নামে পরিচিত। এই অঞ্চল মূল ভারতের সঙ্গে যুক্ত শিলিগুড়ি করিডোরের মাধ্যমে, যা সামরিক ভাষায় পরিচিত চিকেন নেক নামে। এই করিডোরটি এতটাই সরু যে এটি দীর্ঘদিন ধরে ভারতের কৌশলগত দুর্বলতার অন্যতম প্রতীক। বিশ্লেষকদের আশঙ্কা, যদি চীন থেকে মিয়ানমার হয়ে কক্সবাজার পর্যন্ত একটি কার্যকর রেল করিডোর গড়ে ওঠে, তবে ভূগোলের হিসাবে ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্ব অনেকাংশে কমে যাবে। আরও একটি আশঙ্কা ঘুরপাক খাচ্ছে, এই রেলপথ ভবিষ্যতে শুধু বাণিজ্য নয়, সামরিক লজিস্টিক্সের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এই প্রকল্পের অর্থনৈতিক সম্ভাবনা বিশাল। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির
হিসাব অনুযায়ী এই রেল করিডর চালু হলে বছরে কমপক্ষে 25 বিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত বাণিজ্য সম্ভব হবে, যা দেশের মোট জিডিপির প্রায় 6% সমান। বিশ্ব ব্যাংকের আরেকটি বিশ্লেষণে বলা হয়েছে, এই সংযোগ ব্যবস্থার মাধ্যমে পরিবহন খাতে বছরে প্রায় 12 বিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে। বর্তমানে যেখানে সমুদ্রপথে পণ্য পরিবহনে 15 থেকে 20 দিন সময় লাগে, সেখানে রেলপথ ব্যবহার করলে সে সময় কমে আসবে মাত্র 3 দিনে। এই পরিবর্তনের প্রভাব পড়বে দেশের প্রধান সমুদ্র বন্দরগুলোতেও। চট্টগ্রাম ও মংলা বন্দরের ওপর দীর্ঘদিনের চাপ কমবে। একই সঙ্গে ভারতীয় বন্দরের ওপর নির্ভরশীলতাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বাংলাদেশ ধীরে ধীরে একটি লজিস্টিক্যাল হারে রূপ নিতে পারে, যেখান থেকে চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর সহ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে পণ্য পাঠানো সহজ হবে। তবে এই স্বপ্নের পথ পুরোপুরি মসৃণ নয়। প্রস্তাবিত রেলপথের একটি বড় অংশ মিয়ানমারের রাখাইন প্রদেশের মধ্যে দিয়ে যাবে, যে অঞ্চল বর্তমানে রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাতে জর্জরিত। আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘর্ষ, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা এবং জ্বালানি করিডোর ঘিরে জটিলতা এই প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এই বাস্তবতাই প্রকল্পটিকে কেবল অর্থনৈতিক নয়, একই সঙ্গে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত সমীকরণের অংশ করে তুলেছে। তবু বার্তাটি স্পষ্ট, বাংলাদেশ আর এখন প্রভাব বলের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। দেশটি এখন ভারসাম্যের রাজনীতিতে এগোচ্ছে। একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে চীনের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক যোগাযোগ বাড়ানো। এই দ্বিমুখী কৌশলই ধীরে ধীরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন রূপরেখা হয়ে উঠছে। যদি এই রেল সংযোগ বাস্তবায়িত হয়, তবে তা দক্ষিণ এশিয়ার এক নতুন বাস্তবতার জন্ম দেবে। এমন এক বাস্তবতা যেখানে ভারত আর একমাত্র নিয়ামক শক্তি হিসেবে থাকবে না, এবং বাংলাদেশ আর কেবল একটি উপকূলীয় রাষ্ট্র নয়, বরং এশিয়ার স্থলভিত্তিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ সংযোগী স্থলে পরিণত হবে। তবে এই স্বপ্ন বাস্তবায়নের রেল লাইনে রূপ নেবে কিনা, নাকি রাজনৈতিক চাপ, আঞ্চলিক বিরোধ এবং নিরাপত্তাজনিত শঙ্কার জালে আটকে যাবে, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। আর ঠিক এই অনিশ্চয়তার মধ্যেই ঝুলে আছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য।